মা বাবা হিসেবে আমরা সবাই চাই আমাদের সন্তান যেন সুস্থ, হাসি খুশিতে প্রাণবন্ত থাকে আর শক্তিতে ভরপুর থাকে। কিন্তু মাঝে মাঝে আমাদের ছোট্ট শিশুটি কৃমি নামক এক প্রকার পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। কখন আক্রান্ত হয়ে পড়ে সেটাও আমরা জানি না, কিন্তু এই কৃমি আমাদের বাচ্চার শরীরের অন্ত্রে বসবাস করে তার পুষ্টি শোষণ করে নেয় এবং তার পুষ্টিকে ব্যাহত করে। ফলে বাচ্চার পুষ্টিতে ঘাটতি দেখা যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে নানা রকম জটিল সমস্যা দেখা দিতে পারে। আপনি কিভাবে চিনবেন যে আপনার ছোট্ট বাচ্চার মধ্যে কৃমির সংক্রমণ ঘটেছে নাকি সেটি অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে? এর সাথে জানব কৃমির লক্ষণটাই বাকি, কৃমির সংক্রমণ ঠেকানোর উপায় বাকি, জানব কৃমি নিয়ে আমাদের কিছু কিছু ভুল ধারণা আছে এবং সবশেষে জানব কৃমি ইনফেকশান কিছু বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলো আপনার বাচ্চাকে খুব সহজেই কৃমির সংক্রমণের হাত থেকে মুক্তি দিতে পারে এবং বাচ্চা তার স্বাভাবিক পুষ্টির মাধ্যমে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। কৃমি হলো এক ধরনের ক্ষুদ্র ছোট ছোট পরজীবী যেগুলো আমাদের ইন্টেস্টিনে বসবাস করে। এরা আমাদের শরীরে থেকে সেখান থেকে পুষ্টি শোষণ করে নেয় এবং বাচ্চার নিউট্রিশনকে ব্যাহত করে, তার মাধ্যমে অন্যান্য শারীরিক জটিলতাও সৃষ্টি হতে পারে। কৃমি দেখতে ছোট ছোট হয়, কেঁচোর মতো অনেকটা, এর রঙটা হয় সাদা। সাধারণত 2 থেকে 10-12 বছরের বাচ্চাদের মধ্যে কৃমির সংক্রমণ বেশি দেখা যায়। একদম ছোট শিশুদের ক্ষেত্রে কৃমির সংক্রমণ সেইভাবে ঘটে না, কারণ তারা সেইভাবে মুভমেন্ট করতে পারে না। মা বাবা তার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি নজরে রাখে, কিন্তু যখন বাচ্চার বয়স একটু 2 বছরের কাছাকাছি হয়ে যায় বা তার থেকে একটু বেশি হয়, বাচ্চা তখন মুভমেন্ট করতে শেখে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে হামাগুড়ি দিয়ে বা হাঁটতে শেখে, তখন বাচ্চার নানান রকম জিনিসে হাত দেয়, খেলনায়, ধুলোবালিতে বা অন্যান্য জায়গায় হাত দেয় এবং সহজে তার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে সেই হাতটাকে মুখের মধ্যে দিয়ে দেওয়া। এছাড়া অনেক সময় বাচ্চারা নোংরা জলও মুখে দিয়ে দেয়। কৃমির সংক্রমণ নর্মালি কৃমির ডিমের মাধ্যমেই ঘটে এবং এটা ফিকো ওরাল রুটের মাধ্যমেই আমাদের শরীরে প্রবেশ করে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ছোট্ট বাচ্চাটির কৃমির সংক্রমণ ঘটেছে? সবথেকে সাধারণ যে লক্ষণটি হলো সেটি হচ্ছে বাচ্চা যেখান দিয়ে পটি করে মলদ্বারের জায়গাটা বাচ্চা চুলকাতে থাকে, সবসময় ওখানে একটা ইরিটেশন হয়, ফলে বাচ্চার সবসময় পটির জায়গাটা চুলকাতে থাকে, কুটকুট করতে থাকে। এমনকি দেখা যাচ্ছে বাচ্চা ঘুমের মধ্যেও উসকুস করতে থাকে, ঠিকঠাক ঘুম হয় না। সেকেন্ড কমন লক্ষণটি হলো বাচ্চার মলদ্বারের কাছে যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন ছোট ছোট সুতোর মতো কৃমি বেরিয়ে আসছে, সেগুলো অনেক সময় বাচ্চার প্যান্টেও লেগে থাকে। মূলত এই দুটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কৃমির সংক্রমণ ঘটেছে। এছাড়া কয়েকটি সিমটম থাকে, বাচ্চার সামান্য পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, বাচ্চা খিটখিটে ধরনের হয়ে যায়, অনেক সময় ঠিকঠাক খেতে চায় না, ঠিকমতো ঘুম হয় না, বাচ্চার হয়তো খাবার খাচ্ছেও কিন্তু তার সেইভাবে গ্রোথ হচ্ছে না, বাচ্চার ওয়েট ওজন কিছুই বাড়ছে না, শিশু ক্রমশ দুর্বল ও রোগা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, বাচ্চার বমি বমি ভাব থাকতে পারে, অ্যানিমিয়া বা রক্তাল্পতাও দেখা দিতে পারে। এর সাথে লক্ষ্য রাখবেন যে বাচ্চার পায়খানাতে ছোট ছোট কৃমি দেখা যাচ্ছে কিনা। অনেক সময় বাচ্চারা দাঁত কিড়মিড়ি করে, কিটকিট করে, অকারণে বারবার থুতু ফেলতে থাকে এবং বাচ্চার পটিতে একটা অস্বাভাবিক রকমের দুর্গন্ধ দেখা যায়। কৃমি কয়েক প্রকার প্রজাতির হতে পারে। প্রথম হচ্ছে সুতো কৃমি বা কুচো কৃমি বা পিনওয়ার্ম। সেকেন্ড হচ্ছে গোল কৃমি বা অ্যাসকারিস লুম্বিকয়েডস বা রাউন্ডওয়ার্ম। এইগুলো বেশিরভাগ দেখা যায় আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, চীন এই ধরনের রিজিয়নগুলোতে। আরেক ধরনের কৃমি হচ্ছে টেরপর্ম বা ফিতে কৃমি। নেক্সট হলো হুকওয়ার্ম। মোটামুটি এই ধরনের কৃমি দেখতে পাওয়া যায়। এবার আমাদের জানতে হবে কৃমির সংক্রমণ কীভাবে ঘটে। এই সংক্রমণের প্রসেস যদি আমরা জানি তাহলে আমরা কৃমির ইনফেকশানকে সহজেই ঠেকাতে পারবো। বাচ্চা যদি অপরিষ্কার জায়গায় বেশি ঘোরাঘুরি করে, ধুলো বালি মাটি বারবার মুখে দিয়ে দেয়, অপরিষ্কার জল, দূষিত জল মুখে দিয়ে দেয়, খেয়ে ফেলে, বা ইনফেক্টেড জায়গায় খালি পায়ে ঘোরাঘুরি করে, এছাড়া বাচ্চার জন্য যে খাবার বানানো হচ্ছে সেই শাকসবজি যদি ঠিকমতো না ধুয়ে বা ঠিকমতো সিদ্ধ না করে বানানো হয়, বাচ্চার খাবার জলটি যদি পরিশুদ্ধ না হয়, যদি তাতে কৃমির জীবাণু থাকে, সেই জল বাচ্চা পান করলে তার কৃমি হতে পারে। কৃমির সংক্রমণ বাচ্চাদেরকে দুর্বল করে দেয় এবং এই সংক্রমণকে আটকানোই হলো কৃমি চিকিৎসার সবথেকে বড় এবং সহজ সমাধান। প্রথম যেটি করবেন সেটি হচ্ছে বাচ্চার হাত পা
সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবেন। বাচ্চা যেন যে কোনো কিছু মুখে না দেয় সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে। বাচ্চার বারবার মুখে হাত দেওয়ার অভ্যাসটাকেও কমানোর চেষ্টা করতে হবে। বাচ্চা যে সমস্ত খেলনাগুলো নিয়ে খেলা করে সেইগুলোকে আপনি ভালোভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। নিয়মিত বাচ্চার নখ যেন বড় না হয়, ছোটোভাবে কেটে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই নখের মধ্যে যে ময়লা থাকে তার থেকে কৃমির সংক্রমণ হতে পারে। বাচ্চা যে জামা কাপড় পরে, বাচ্চার প্যান্ট, বাচ্চা যে বিছানায় শোয় সেই বিছানার চাদর নিয়মিত কেচে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। বাচ্চার জন্য যখন খাবার রান্না করবেন সেই খাবার অবশ্যই ভালোভাবে ধোবেন এবং ভালোভাবে সুসিদ্ধ করবেন। যদি সম্ভব হয় বাচ্চার থালা বাসন ভালোভাবে গরম জলে পরিষ্কার করে রাখবেন। বাচ্চার জন্য অবশ্যই সবসময় বিশুদ্ধ পানীয় ফোটানো জল ব্যবহার করবেন, এতে কৃমির সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যায়। পটি করার পরে বাচ্চার হাতে ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে দেবেন। মনে রাখবেন, বাচ্চা যতদিন ছোট থাকবে ততদিন গার্জেন হিসেবে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। এর সাথে বলবো, বাচ্চাকে মা বাবা যখন খাওয়াবেন তার আগে অবশ্যই মা বাবা নিজের হাতটিকেও সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করে তারপরে বাচ্চাকে খাবার খাওয়াবেন। বাচ্চার জন্য যে টাওয়েল বা গামছা ব্যবহার করবেন সেটাকেও ভালোভাবে নিয়মিত পরিষ্কার করবেন, কারণ বাচ্চা মাঝে মাঝে সেই টাওয়েল বা গামছা মুখে দিয়ে ফেলে। বাচ্চার কৃমির সংক্রমণ আছে কিনা সেটা দেখার জন্য মেইনলি স্টুল এক্সামিনেশন করা হয়। স্টুলের মধ্যে কৃমির ডিম, লার্ভা বা কৃমি আছে কিনা সেটা দেখে নেওয়া হয়। এছাড়া ব্লাডের সিবিসি টেস্ট করা হয়, তার সাথে অন্যান্য কিছু প্যাথোলজিক্যাল টেস্ট আছে। তবে মূলত কৃমির ট্রিটমেন্ট সিমটম দেখেই সেটাকে ডায়াগনোসিস করা হয় এবং তার মাধ্যমে মেডিসিন দিলে অধিকাংশ ক্ষেত্রেই কৃমির সংক্রমণ ঠিক হয়ে যায়। কৃমি সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু ভুল কনসেপ্ট রয়েছে। প্রথমত, আমরা অনেকেই ভেবে থাকি বাচ্চা নাকি যদি বেশি মিষ্টি খায়, চিনি খায় বা বাচ্চার যদি মিষ্টি খাওয়ার প্রতি বিশেষ ঝোঁক থাকে তাহলে নাকি বাচ্চার কৃমি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ধারণা পুরোপুরি ভুল। মিষ্টি খাওয়ার সাথে বাচ্চার কৃমি হওয়া বা না হওয়ার কোনো সম্পর্কই নেই। আমরা অনেকেই ভেবে থাকি বাচ্চাকে নাকি বেশি বেশি করে যদি আমরা তিতো খাওয়াতে পারি তাহলে নাকি কৃমির সংক্রমণ হয় না বা কৃমি থাকলেও সেটা নাকি সেরে যায়। তিতো খাওয়ার সাথে বাচ্চার কৃমি হওয়া বা না হওয়ার কোনো যোগাযোগ নেই। আরেকটি বেশ মজার কনসেপ্ট আছে। বাড়ির অনেক বয়স্করা ব্যক্তি বলে থাকেন পেটে নাকি দু একটা কৃমি থাকা ভালো, তাতে নাকি বাচ্চার খাবার বেশ হজম হয়, বাচ্চার খাবারের প্রতি চাহিদা বেড়ে যায়। এই ধারণাটি পুরো ভুল। আরেকটি আমাদের প্রচলিত ধারণা রয়েছে কৃমির ওষুধ নাকি শীতকালে বা বর্ষার দিনে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে খাওয়াতে হয়, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই। কৃমির ওষুধ আপনি বছরের যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো সিজনে আপনি খাওয়াতে পারেন। সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে বাচ্চার কৃমির সংক্রমণের ক্ষেত্রে আমরা যদি ঠিক ওষুধটি প্রয়োগ করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি বাচ্চাকে কৃমির সংক্রমণ থেকে সুস্থ করা যায়। প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সিনা। প্রচুর পরিমাণে ছোট ছোট কুচক্রিমি দেখা যায়, বাচ্চা খিটখিটে স্বভাবের হয়ে যায়, সবসময় ঘ্যান ঘ্যান করতে থাকে, প্রচণ্ড খিদে ভাব থাকে কিন্তু কিছুই খেতে চায় না। বাচ্চা সবসময় কোলে চড়ে বেড়াতে চায়, কোল থেকে নামালেই কান্না শুরু করে। বাচ্চা প্রচণ্ড জেদি প্রকৃতির হয়ে থাকে। বাচ্চা হয়তো একটা জিনিস চাইছে, আপনি সেটা কিনে দিলেন, সাথে সাথে সে সেটাকে ছুঁড়ে ফেলে দিল, আবার একটা জিনিসের বায়না করলো। এই ধরনের ক্ষেত্রে আপনি সিনা 6 2 থেকে 3 ফোঁটা দিনে 3 বার টানা 10 দিন খাওয়াবেন। কৃমির ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই মেডিসিনটি। সেকেন্ড যে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে স্যান্টোনিয়াম। বাচ্চার কখনো কখনো প্রচণ্ড খিদে থাকে, আবার কখনো একদমই খেতে চায় না। তার সাথে মলদ্বারে প্রচণ্ড চুলকানি থাকে, বাচ্চারা অস্বস্তিতে ভোগে, বাচ্চা ক্রমশ দুর্বল হয়ে যেতে থাকে। এর সাথে মলদ্বারে প্রচুর চুলকানিও থাকে এবং ছোট ছোট কৃমি সবসময় তার মলদ্বারের আশপাশে বা তার প্যান্টে দেখা যেতে পারে। টিপক্রাম মেরামভেরাম মেডিসিনটি বাচ্চাদের ছোট কৃমির ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এর সাথে বাচ্চার মলদ্বারে প্রচণ্ড চুলকানি থাকে, পেটে অনেক সময় ব্যথা থাকতে পারে, বমি বমি ভাব থাকে, অনেক সময় বাচ্চার ঘুম ভেঙে যায় মলদ্বারে চুলকানির কারণে, বাচ্চার কোনো খাবার ঠিকঠাক হজম হয় না। এই ধরনের লক্ষণ আপনি পেলে টিপক্রাম মেরামভেরাম বা টিএমভি এই মেডিসিনটিকে 6 পোটেন্সির দিনে 2 থেকে 3 ফোঁটা দিনে 2 বার পরপর 10 দিন খাওয়াবেন। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো লাইকোপোডিয়াম। এই মেডিসিনটি বাচ্চাদের যে কোনো ধরনের কৃমির ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। বাচ্চা আগে হয়তো সুস্থ, স্বাভাবিক, ছটফটে চনমনে ছিল, কিন্তু দিন দিন সে দুর্বল হয়ে যাচ্ছে, কিছুই খেতে চায় না, মাঝে মাঝে পেটে ব্যথার কথা বলে, মাঝে মাঝে চুপচাপ অন্যমনস্ক হয়ে থাকে, খাবার দাবার কিছুই খেতে চায় না। আপনি জোর করে খাওয়ালে দেখা যাচ্ছে কিছু সময় পর বমি হয়ে যায়, পেট ভারী ভারী ভাব থাকে। এর সাথে মলদ্বারে চুলকানি থাকতে পারে বা ছোট ছোট কৃমি দেখা যায়।
এই ধরনের সিমটম আপনি পেলে লাইকোপোডিয়াম 200 1 থেকে 2 ফোঁটা প্রতিদিন সকালে পরপর 5 থেকে 7 দিন খাওয়াবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার সন্তানের প্রতি আপনার সচেতনতাই হলো আপনার সন্তানের নিরোগ শরীরের এবং সুস্থতার সবথেকে প্রথম এবং সবথেকে কার্যকরী ঔষধ। তাই আপনার বাচ্চার প্রতি সবসময় সচেতন থাকবেন। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনি জানতে পেরেছেন কিভাবে আপনার ছোট্ট আদরের সন্তানটিকে কৃমির সংক্রমণের হাত থেকে নিরাপদে এবং সুস্থ রাখতে পারেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিকে অন্যদের সাথেও শেয়ার করে দিতে ভুলবেন না। চোখ রাখুন চ্যানেল 100 হোমিওপ্যাথিতে, যেখানে আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ হেলথ রিলেটেড বিষয় নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।